স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে। অভিযোগ করেন, বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে। সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া, সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার, সব মিলিয়েই দুই দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক গোল টেবিল বৈঠকে বক্তারা তুলে ধরেন দুই দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি। তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায়। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল, সেটা কিন্তু থাকতো না। অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ হতে চায় না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা, যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার। দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেই মনে করে গণফোরাম। এছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলেই জানিয়েছেন দলটির ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। নির্বাচনের আগে বৃহত্তর ঐক্য, পরে জাতীয় সরকারের ওপর গুরুত্বও দিতে চায় দলটি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল 10টায় সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা। আগামীতে যেই জয়লাভ করুক তারা হবে জাতীয় সরকার। 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছে 1 বছর আগে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এ সময় গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন ব্যবসায়ীরা।
জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, বিগত সরকারের অনিয়ম রাতারাতি ঠিক করা সম্ভব নয়, তবে দেশ স্থিতিশীলতায় ফিরছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক, এক্সপেকটেশন অ্যান্ড প্রায়োরিটিজ শীর্ষক আলোচনায় এসব কথাই বলেন তারা। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দুই উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ ছাড়লেন ব্যবসায়ীরা। এ সময় তারা সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার দাবি জানান। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষেও মত দেন তারা। আগামীতে আপনার আমাদের সকলকে এবং আমাদের নিয়ন্ত্রণকে, আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। আর অর্থ উপদেষ্টা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেরও তেমন কোনো ক্ষতি হবে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। আপনারা দেখেন কি অবস্থা, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেটটা ক্রলিং পেয়ে করে মোটামুটি একটু স্টেবল আসছে। বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েট করতেই হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের হতাশ না হয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন। আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি, বি ভেরি অনেস্ট। 2026-এ হবো না 2030-এ হবো, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে, তবে বিষয়টি নিয়ে সচেতন রয়েছে সরকার। এজন্য শিল্প মালিকসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন 2010 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গেল বৃহস্পতিবার আইনটি বাতিল করে গেজেট প্রকাশিত হয়। তবে আইনটি বাতিল হলেও এর আওতায় সম্পাদিত চুক্তি বা চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গ্রহীত হবে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকবে অথবা নিষ্পন্ন করতে হবে যেন এই আইন রহিত হয় নাই। 2009 সালে তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকার দরপত্র প্রক্রিয়ার বাইরে গিয়ে আলোচনার মাধ্যমে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়। টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে জ্বালানি খাতে সংকট। নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় মন্তব্য করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান উপদেষ্টা। 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় সরকার। এজন্য এই খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। কিন্তু নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। রিনিউয়েবল থেকে উৎপাদন করব যে বিদ্যুৎ, তার দাম কমে আসতে হবে, সেজন্য ট্যাক্স এক্সেম্পশন লাগবে। আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি এনার্জি নিয়ে, কিন্তু কিসের ভিত্তিতে সেই পরিকল্পনাগুলো করছি আমরা আসলে জানি না। দেশি বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোকে যদি ওই ধরনের রিস্ক গ্যারান্টির সাপোর্টগুলো যদি নিয়ে আসেন, গ্যারান্টি যদি দেন, তাহলে ব্যাংকগুলো উৎসাহিত হবে তাদের এই যে 4-5 বছরের যে ঝুঁকির পার্টটা, এটা তারা সেখানে ম্যাচ করার জন্য সুযোগ পাবে। সুতরাং আমাদের ওই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে। জ্বালানি উপদেষ্টা জানান, দেশে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3000 মিলিয়ন ঘনফুট। বছরে 6000 কোটি টাকার এলএনজি আমদানির পরও দৈনিক ঘাটতি থাকছে 1000 মিলিয়ন ঘনফুট। যে জন্য রিনিউয়েবল যে ফাইন্যান্সিং আগায় নাই, এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন, এবং ওই যে লোকের মুখ চেয়ে ঋণ দিতে তারা বেশি অভ্যস্ত। উপদেষ্টা আরও বলেন, আগামীতে গ্রাহককে সরবরাহের জন্য কেবল সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করা হবে না। যে সরকার সব বিদ্যুৎ কিনবে, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা
মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি। হচ্ছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন। সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে। সরকারি জায়গা যথাযথ ব্যবহার করেই দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও মনে করেন তিনি। রেলের জমি, সড়কের জমি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 10টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কয়েকজন তাকে ঘিরে ধরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। রাত 10:30টার দিকে তেজগাঁও থানায় নেওয়া হয় তাকে। সেখান থেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। কারওয়ান বাজারের জনতা টাওয়ারে 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক মুন্নি সাহা। সেখান থেকেই বের হচ্ছিলেন তিনি। এই সময় তাকে ঘিরে উপস্থিত জনতা নানা স্লোগানও দিতে থাকে। মুন্নি সাহা নামে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গুমের শিকার এমন কয়েকজনের পরিবারের সাথে কুশল বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সাইম। রাজধানীর শেরেবাংলা নগরে এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার সাথে ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন। শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার 30টি পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মাসিক শিক্ষা ভাতা প্রদান করে থাকে দেশমাতা ফাউন্ডেশন। ব্যারিস্টার আবু সাইম শিশুদের সাথে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখা সহ সার্বিক বিষয়ে খোঁজ নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুম পরিবারের সদস্যদের সাথে রাজধানীর একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজেও অংশ নেন ব্যারিস্টার আবু সাইম। স্বজন হারানো শিশুদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা আর পুনর্বাসন নিয়ে কাজ করে যাচ্ছে 3টি মন্ত্রণালয়। এ নিয়ে রাস্তায় নামতে হবে না, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। বিষয়টি নিয়ে বিশেষ কমিটি গঠনের আশ্বাসও দেন তিনি। জুলাই বিপ্লবে আহত ও নিহত ছাত্র জনতার সন্তান ও অভিভাবক ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতির রোমন্থন, গান, নাটক এবং আহত ও শহীদদের পুনর্বাসন নিয়ে আলোচনা সভা হয়। আয়োজনে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, গত 1.5 মাসে আহত নিহতদের নিয়ে একটি তালিকা করা হলেও তা এখনো নিখুঁত হয়নি। কাজটি চলমান। আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের দায়িত্ব সরকারের। যেই বাচ্চারা আত্মত্যাগ, তাদের ত্যাগ দিয়ে, তাদের জান দিয়ে এই দেশটিকে নতুন আলোর পথ তৈরি করে দিল, তাদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে মূল ধারায় নিয়ে আসা, তাদেরকে জীবন কর্মে ফিরিয়ে আনা, এটা আমাদের প্রথম দায়িত্ব। এই সরকার সংস্কারের পাশাপাশি নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান। এদেশে যারা সুবিধা বঞ্চিত, সেই সুবিধা বঞ্চিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার, যে কাজগুলো তারা করছে, সেই কাজগুলো তারা পাশাপাশি এগিয়ে নিয়ে যাবে। একদিকে সংস্কার চলবে, অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাও চলবে। আহতদের মুখে দ্রুত সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি। আজকে এখানে আসি আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য। বলা চলে এক অবস্থা আমার চিকিৎসা হয়নি, অপচিকিৎসা আমার পাটা কাটা যায়। সন্তান স্বামী হারিয়ে বিপন্ন অনেক পরিবার, আহত অনেকের উপর রয়েছে পরিবারের দায়িত্ব। সেই পরিবারগুলো পূর্ণ দায়িত্ব সরকারকে নেওয়া তাগিদ দেন অধ্যাপক আনু মোহাম্মদ। যারা আহত হয়েছে তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাষ্ট্রের তো কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং এই দায়িত্ব গ্রহণ আজকের সমাবেশের এটাই হচ্ছে সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবার আর আহতরা যেন অবহেলায় শিকার না হয়, সেই আবেদনই বারবার উঠে আসে আয়োজন থেকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারগাছে 4টি বাসে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তারগাছ থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল জানান, রাত 8:15টার দিকে অনন্ত ক্যাজুয়াল কারখানার এক নিরাপত্তা কর্মী সড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এমনটাই খবর ছড়ায়। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিক বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা কাস্টমসের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। সিএনএফ এজেন্ট ও ঢাকা কাস্টমসের সাধারণ কর্মচারীরা মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে বিগত সরকারের সময় মামলা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, গেল সরকারের সুবিধাভোগী কিছু অসাধু চক্র হয়রানি ও অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা হামলা মামলা ও ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন কর্মচারীরা। চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। স্কুল অল্টারনেটিভের সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের উদ্যোগে পঞ্চমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবারের ফেস্ট। এতে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আনোয়ার। তিনি বলেন, গণমাধ্যম বর্তমান সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন আয়োজন শিক্ষার্থীদের গণমাধ্যম সম্পর্কে গভীর ধারণা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। দিনব্যাপী আয়োজনে মিডিয়া পার্টনার ছিল ডিবিসি নিউজ। দেশের প্রথিতযশা কয়েকজন চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, ক্রীড়াবিদকে সম্মাননা দিল রিয়েল ক্যাপিটাল গ্রুপ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে এক গুণীজন সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় রিয়েল ক্যাপিটাল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আহমেদ সোহান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান সহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। এর আগে কুয়াকাটায় প্রতিষ্ঠানটির 5 তারকা হোটেল আরসি ওশান ব্লিস প্রকল্পের বাণিজ্যিক বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। রিয়েল ক্যাপিটাল গ্রুপ দেশের আবাসন সমস্যা সমাধানে ন্যায্য মূল্যে প্লট ও শেয়ার মালিকানা হস্তান্তরের নিশ্চয়তা সহ গ্রাহকদের রয়্যালটি সুবিধা নিশ্চিত করে। ফেনী অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তার কার্যক্রম শুরু করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড। ফেনীর দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। ইউনাইটেড আই গ্যাসের এই আয়োজনে সহযোগিতা দিচ্ছে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েতুল্লাহ, ইউনাইটেডের জিএম ও হেড অফ সেলস শওকত ওসমান জামিল সহ অন্যান্যরা। প্রস্তাবিত গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির সদস্য সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সম্মেলন ও কর্মশালা হয়। এ সময় মধ্যবিত্ত পেশাজীবীদের সাশ্রয়ে, হয়রানিমুক্ত আবাসন সুবিধা এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন সেবা পেতে বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। সমিতির সংগঠক মোহাম্মদ আলমগীর জলিল দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও কার্যকর নীতিমালার উপর জোর দেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল ধীরে ধীরে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণ রায়ালাসীমা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলতে পারে ঘূর্ণিঝড় ফিনজালের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। এর জেরেই তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া কেন্দ্র। এরই মধ্যে ফুঁসে উঠেছে সমুদ্র। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। রবিবার বেলা 4টা পর্যন্ত বন্ধ থাকবে চেন্নাই বিমানবন্দর। বাতিল করা হয়েছে 55টি ফ্লাইট, বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও বেশ জমজমাট পর্তুগালের রাজধানী লিসবনের ক্রিসমাস বা বড়দিনের মেলা। মেলায় পর্তুগালের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পানীয় ও মিষ্টান্নের পাশাপাশি হস্তশিল্প, জুয়েলারি সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রিসমাস মেলায় আগত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে শহর জুড়ে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। আর এই আলোকসজ্জা উপভোগ করার জন্য বিনামূল্যে ক্রিসমাস রেলে ভ্রমণের সুযোগও থাকছে দর্শনার্থীদের জন্য। সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে কর্মী ও প্রশিক্ষণ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি রেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। জেদ্দা প্রতিনিধি নোমান জানান, যৌথভাবে সঞ্চালনায় ছিলেন শফিক আহমেদ ও ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শেখ মোস্তাক আহমেদ, মোহাম্মদ শাহ আলম সহ অনেকে। জানানো হয়, সব অঞ্চল কমিটির নেতৃবৃন্দের মতামত নিয়ে আগামী সভায় জেদ্দা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায়
বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। কাতারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিনের তত্ত্বাবধানে ও রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রশিদ মুবারক সুলতান আল মান্নাই। আয়োজনে কাতারের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। দেশের গৌরবময় ইতিহাস ও উন্নয়নের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা এতে তুলে ধরা হয়। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।